আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের থার্ড ইয়ারের চতুর্থ অধ্যায় লিজ অ্যাকাউন্টিং ফর লিজ, এই অধ্যায়ের প্রথম ক্লাস। এটা নিয়ে বেসিক কিছু আলোচনা করব এবং চেষ্টা করব আমার লেকচার শিটের প্রবলেম 1 এবং প্রবলেম 2 দুইটা অঙ্ক করে দেওয়ার। যাদের কাছে লেকচার শিট আছে তো ভালো, না থাকলে আপনারা একটু কষ্ট করে ওই এনইউ 2012 সাল বের করে নেন। এনইউ 2012 সাল ছোট প্রশ্ন, উত্তরা লিজিং। কিছু বুঝতে অসুবিধা হলে, দেখতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা জুমে আছেন তারা তো সরাসরি প্রশ্ন করতে পারবেন। আসলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর অঙ্ক বোঝার জন্য অবশ্যই আপনার বেসিক ক্লিয়ার থাকতে হবে, না হলে অঙ্ক আপনি করতে পারবেন না। যাদের যে গত বছর যাদের বেসিক ক্লিয়ার ছিল না, অনেক ফেল করছে। প্রশ্ন আসছিল সব ইউনিভার্সিটি কোয়েশ্চেন থেকে আসে নাই, কিছু বানায় প্রশ্ন আসছে, অনেকেই পারে নাই। যাই হোক, ক্লাস শুরু করে দিই। যে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন অথবা প্রশ্ন করবেন। লিজ জিনিসটাকে আগে একটু বুঝিয়ে দিই। লিজ হলো ভাড়া নেওয়া। ধরেন আপনার একটা মেশিন দরকার, এখন মেশিনের দাম আছে হলো 1 কোটি টাকা। এখন আপনি ভাবলেন 1 কোটি টাকা না কিনে ভাড়া নিয়ে নেই, প্রতি বছর ভাড়া দিয়ে দিব, আমার খরচ কম লাগতেছে। এখন ভাড়াও আবার দুই প্রকারের আছে, একটা হলো ক্যাপিটাল লিজ আর একটা হলো অপারেটিং লিজ। এটা ভাইভাতে আসে যে লিজ কত প্রকার, ক্যাপিটাল লিজ আর একটা অপারেটিং লিজ। ক্যাপিটাল লিজটা হলো আপনার অপারেটিং লিজ। ক্যাপিটাল লিজ হলো দীর্ঘ সময় হয়, আর অপারেটিং লিজ হলো স্বল্প সময়ের জন্য হয়। এইটা জানতে হবে, কারণ কি প্রশ্নে এরকম থাকবে যে কি ধরনের লিজ। যদি আমার সম্পদটা 10 বছর হয়, এর মাঝে যদি আমি 75% সময়ের জন্য লিজটা নিয়ে নিই, 7 বছর 8 বছরের জন্য, তাহলে এটাকে ক্যাপিটাল লিজ বলা হবে। আর অপারেটিং লিজ হলো যেই লিজটা আমি স্বল্প সময়ের জন্য নিব, 1 বছর 2 বছর 10 বছর একটা মেশিনের আয়ুষ্কাল, এর মাঝে আমি 2 বছরের জন্য লিজ নিলাম, সেটা হলো অপারেটিং লিজ। এটা নিয়ে আমরা অঙ্কের মাঝে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এখন অঙ্ক করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে সেটা হলো ফার্স্টেই জানতে হবে কিছু তথ্য। 1 নাম্বার, লিজের ভাড়া কত। 2 নাম্বার, লিজতে নিব এটা সম্পদের মূল্যটা কত, সুদের হার কত, কয় বছরের জন্য নিচ্ছি। টোটাল 5টা জিনিস। আরেকটা সেলভেজ ভ্যালু। 5টা জিনিস জানতে হবে। এটা আমরা অঙ্কের সাইড দিয়ে করে ফেলবো, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। আমি আপনাদের সুন্দর করে গুছায় অঙ্কটা করাই দিব, যার ফলে কোনো ধরনের কোয়েশ্চেন আপনাদের থাকবে না। যাদের কাছে অঙ্ক প্রশ্ন আছে খুব ভালো, না থাকলে এনইউ 2012 সালের উত্তরা লিজিং কোম্পানির অঙ্কটা বের করেন। আমরা অঙ্কে চলে যাচ্ছি। উত্তরা লিজিং কোম্পানি লিজড এ নিউ মেশিন দ্যাট এজ এ ফেয়ার ভ্যালু অফ টাকা 75,000 টু কবির কর্পোরেশন অন এ 3-year নন ক্যান্সেলেবল কন্ট্রাক্ট। আচ্ছা, এই লাইনটার অর্থ আমি বলতেছি। উত্তরা লিজিং কোম্পানি একটা মেশিনের দাম নিছে, মেশিন লিজে নিছে, এটার দাম হলো 75,000 টাকা দামের একটা মেশিন লিজে নিছে। কার কাছ থেকে নিছে? কবির কোম্পানির থেকে নিছে। এবং কয় বছরের জন্য নিছে? 3 বছরের জন্য। নন ক্যান্সেলেবল লিজ আর কি, এটা ইচ্ছা করলে চুক্তিটা বাতিল করা যাবে না। এতে আমরা বুঝে গেছি এটা ক্যাপিটাল লিজ। ক্যাপিটাল লিজ এবং অপারেটিং লিজের মাঝে তফাৎ হলো একটা, যে ক্যাপিটাল লিজ ইচ্ছা করলেই চুক্তি বাতিল করা যায় না, আর অপারেটিং লিজ যে কোনো সময় চুক্তি
বাতিল করা যায়, তাহলে এই যে লিজটা নিছি সেটা হলো ক্যাপিটাল লিজ। এটা আমরা প্রশ্নর প্রথম লাইন পড়ে বুঝতে পারলাম। আচ্ছা, দুইটা তথ্য পাইছি। একটা হলো সম্পদের মূল্যকে PVA লিখবেন, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, আর এন হলো সময়। এই অঙ্কে যে সময়টা দেওয়া থাকবে এটা হলো এন হলো 3 বছর। এই দুইটা কথা আমরা খুঁজে পেয়েছি। 5টা কথা আমার খুঁজতে হবে। আরেকটা হলো আই, সুদের হার খুঁজতে হবে। আরেকটা হলো লিজের ভাড়া খুঁজতে হবে। সেলভেজ ভ্যালু, এই লিজের জিনিসটা শেষে ভাঙ্গারি দোকানে বিক্রি করলে কত টাকা বিক্রি করা যাবে। এই 5টা তথ্য যদি আমার অঙ্কে দেওয়া থাকে তাহলে আমি অঙ্ক করতে পারবো। যদি এই 5টা তথ্যের মাঝে একটা তথ্য না থাকে তাহলে সেই তথ্যটা আগে বের করে পরে অঙ্কটা করতে হবে। এখন দেখি আমরা অঙ্ক পড়ে 5টা তথ্য পাই কিনা। আমরা খাতায় করবো কি, এরকম লিখে ফেলবো আগে, লিজের অঙ্কটা আসলেই লিখে ফেলবো, তাহলে অঙ্কটা আমাদের সহজ হবে। কিন্তু অনেকে অঙ্কটা ধরতে পারে না, এই তথ্যগুলো কী কী লাগে না লাগে এইগুলোই বুঝে না, এই জন্য দেখা যায় কি অঙ্কটা করতে পারে না। কিন্তু আমাদের 5টা তথ্য সবসময় লিখে ফেলবো, তাহলে অঙ্কটা করা সহজ হবে। আচ্ছা, পরে যাচ্ছি। কাবির কর্পোরেশন এগ্রি টু অ্যাজিউম অল রিস্ক অফ নর্মাল ওনারশিপ। এটার কোনো আমাদের দরকার নাই এই লাইনের, যে কবির কর্পোরেশন সব ধরনের ঝুঁকি মালিকানায় সব আর কি এগ্রি, সব ধরনের আর কি সে মাইনে নিছে। দ্য মেশিন হ্যাজ এ 3 year ইউজফুল লাইফ। মেশিনটা 3 বছর চলবে, 3 বছরের মধ্যে 3 বছরে আমরা লিজে নিয়ে নিছি। এতো আমরা বুঝতে পারলাম এটা কি ক্যাপিটাল লিজ, কারণ 3 বছর সারা জীবনে মেশিনটা চলবে 3 বছর, 3 বছরের মধ্যে 3 বছরে আমরা লিজের জন্য নিয়ে নিছি, সেটা কি বুঝতে পারলাম এটা কি ক্যাপিটাল লিজ। অ্যান্ড নো রেসিডিয়াল ভ্যালু। রেসিডিয়াল ভ্যালু কি সেলভেজ ভ্যালু, সেলভেজ ভ্যালুর মান 0 দেওয়া, আর কি মেশিনটা নষ্ট হওয়ার পর ভাঙ্গাই দোকানে 1 টাকাও বিক্রি করা যাবে না, এটা বুঝতে পারলাম। দ্য লিজ ওয়াজ সাইন্ড অন 1 জুন 2012। জুন মাসে জানুয়ারি মাসে 2012 তারিখে আমরা এই লিজটা নিছি। উত্তরা লিজিং কোম্পানি এক্সপেক্টেড টু আর্ন 9% রিটার্ন অন ইনভেস্টমেন্ট। 9% সুদে, বর্তমানে সুদের হার কত 9%, তার বিনিয়োগের উপর 9% তারা লাভ করে উত্তরা লিজিং কোম্পানি বলতেছে। দ্য অ্যানুয়াল রিটার্ন আর পেবল অন 31 ডিসেম্বর ইচ ইয়ার। প্রতি বছরের 31 তারিখ, ডিসেম্বর 31 তারিখে আমাকে ভাড়াটা দিতে হবে, এটা বলে দিচ্ছি। এখন অঙ্কর ডাক পড়া শেষ, প্রশ্ন পড়া শেষ। এখন প্রশ্নে চাইছে যে এই একটা লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করে দেখাও। লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল। এখন এটা যদি প্রিন্টিং মিস্টেকের জন্য না আসে তাহলে আপনারা প্রশ্ন লিখে নিতে পারেন যে লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল বের করো। 1 নম্বর প্রশ্ন চাইছে, আর 2 নম্বর প্রশ্ন চাইছে হলো যে এটা কোন ধরনের লিজ, দুইটা জিনিস চেয়েছে। আচ্ছা, আমরা আগে সম্পূর্ণ, হ্যাঁ বলেন বলেন। আমাদের বই নাম্বার হলো যে আপনার অ্যামোর্টাইজেশন শিডিউল এন্ড কমেন্ট অন দ্য নেচার অফ দ্য লিজ। হ্যাঁ এই দুইটা, একটা হলো চাইছে হলো অ্যামোর্টাইজেশন শিডিউল, অ্যামোর্টাইজেশন শিডিউল চাইছে, আর হলো নেচার অফ লিজ। আর নেচার অফ লিজ আর কি, এটা কোন ধরনের লিজ, এই দুইটা শব্দ বলে দিছে যে বের করো। প্রিপেয়ার অ্যান অ্যামোর্টাইজেশন শিডিউল অ্যান্ড কমেন্ট অন নেচার অফ লিজ, এই দুইটা জিনিস চাইছি। এখন অঙ্ক করার জন্য সম্পূর্ণ ডাকটা কি আপনারা প্রশ্নটা কি বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে তো আর বলবো না, অঙ্ক শুরু করে দেবো। আর না বুঝেন তাহলে আরেকবার বলবো। বুঝতে পারছেন? কমেন্টে বলতে পারেন, অথবা লাইভে যারা আছেন সরাসরি জুমে যারা আছেন তারা বলতে পারেন। বুঝতে পারছেন? এই তথ্যগুলা না, একটা তথ্য না, এটা মানে কি লিজ কত করে ভাড়া দিতে হবে সেই ভাড়ার তথ্যটা দেয়া নাই। ভাড়া দেওয়ার জন্য আমাদের একটা সূত্র ওয়ার্কিং 1 করে নিতে হবে। ওয়ার্কিং 1, লিজের ভাড়া বের করব। ভাড়া বের করার জন্য সূত্রটা হলো PVA সমান সমান
এনইউটি সূত্র এ 1 মাইনাস 1 I টু দি পাওয়ার n বাই আই। এটা হলো আমরা যারা টাইম ভ্যালু অফ মানি অঙ্ক করছি, এই সূত্রটা হলো এনইউটির সূত্র। এই সূত্রটা আমার ব্যবহার করতে হবে। এখানে পিভি এর মান দেয়া আছে ৭৫,০০০। আর জি বলেন। সূত্রটা আবার দেখুন, সূত্রটা তো এরকম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সূত্রটা আপনি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারেন। আমার নিয়মের একটা শীট আছে, ওইটা ব্যবহার করবেন। সূত্রটা আপনি এইভাবে লিখতে পারেন ইচ্ছা করলে। সূত্রটা হলো PVA 1 মাইনাস 1 I টু দি পাওয়ার n। এইভাবেও লেখা যাবে, যদি চান আপনি এইভাবে এই রূপেও লিখতে পারবেন, ইন্টু আই। যে কোনো একভাবে লিখলেও হচ্ছে। এটার মূল সূত্র, এটাকে ভেঙে আমরা এইভাবে করছি আর কি। এই সূত্র দিয়ে লিখলে হবে, এই সূত্র দিয়ে লিখলে হবে। আচ্ছা, এই সূত্র লিখে আছে ভাই আপনার? সূত্রই নেই মনে হয়। যাই হোক, আমি যে করাচ্ছি করেন। পিভি এর মান হলো কত? ৭৫,০০০। আই এর মান হলো আমাদের কত? 0.09। 1 মাইনাস 1 প্লাস আই এর মান হলো 0.09। এন এর মান কত? ৩ বছর। নিচে তো জায়গা নাই, ক্যালকুলেটর ইউজ করি আমরা। ৭৫,০০০ এটা ৯ দিয়ে গুণ করি, 0.9। ৭৫,০০০ গুণ 0.09। উপরে আসে ৬,৭৫০ টাকা। নিচে আসে 1। এই অংশটা করে ফেলতেছে একসঙ্গে। 1 ভাগ 1 প্লাস 0.09 পাওয়ার 3। কীভাবে লিখবো? ক্যালকুলেটারে ফার্স্টে 1 লিখবো, ভাগ চিহ্ন দিব, ফার্স্ট ব্রেকে দিব, 1 দিব, প্লাস দিব, 0.09 লিখবো, ফার্স্ট ব্রেকে শেষ করব, পাওয়ার চিহ্ন দিব, 3 লিখবো। পাওয়ার চিহ্ন কোনটা? ক্যালকুলেটারে এই যে এরকম একটা চিহ্ন আছে। সমান সমান দিয়ে দিব। মান চলে আসছে 0.7721। 1 থেকে এটা বাদ দিব, 1 মাইনাস যা আছে বাদ দিলাম। এই যে সংখ্যাটাকে ভাগ দিব, যে আনসারটা আসলো 6750। এগুলো তো আপনারা থার্ড ইয়ারে পড়েন, যেহেতু সবাই এই ক্যালকুলেশন পারেন, না দেখালেও হতো। তাহলে আসতেছে 6750 ভাগ আনসার চলে আসছে 29,629 টাকা। 29,629 টাকা। বইতে এই সূত্র না লিখা একটা পয়েন্ট দিয়ে 29,629 টাকা বের করে রেখে দিছে। তাহলে বুঝতে কষ্ট হয়েছে অনেকেরই। কিন্তু আপনারা এইভাবে যদি এই মানটা দেওয়া না থাকে, তাহলে এইভাবে বের করবেন। এখানে যদি কারো কোয়েশ্চেন থাকে বলতে পারেন যে এটা বুঝি নেই। এর মান আমরা পেলাম 29,629 টাকা। এটা ফ্রিতেই করতে হবে। যদি আমাকে শিডিউল চায় অঙ্কে বা জার্নাল চায়, তাহলে ফ্রিতে এই অংশটা করে নিতে হবে। কোয়েশ্চেন আছে এখানে? এই সূত্রেও মান বসালে এইভাবেই আসবে মান, কারণ আমি এটাকে রেখে এটা নিচে পাঠাইছি, আইটাকে এদিকে গুণ করছি আর কি, পরে এই সূত্র চলে আসছে। কোয়েশ্চেন তো নাই মনে হয়, আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাই। আমাদের 5টা তথ্য পেয়ে গেলাম। এখন আমাদের অঙ্ক শুরু করতে কোনো সমস্যা নাই। এই যে 5 তথ্য পেয়ে গেছি, সম্পূর্ণ হয়ে গেছে। তবে শিডিউল করার জন্য এক এক বইতে এক একটা ছক দিছে। আমরা সবসময় আমি যে ছকটা দিছি সেই ছকটা আপনারা ফলো করবেন। আমার শিটে আছে 6টা করে করবেন। শিটটা কিন্তু সম্পূর্ণ বইয়ের নিয়মের শিট আলাদা করে আপনাদের দিয়ে দিছি প্রাইভেট গ্রুপে। সেখান থেকে কিন্তু সবগুলা শিট আপনারা আলাদা করে নেবেন। নিয়মের শিট কিন্তু আলাদা, অঙ্কের শিট আলাদা। কয়টা করে করতেছি? 1টা 2টা 3টা 4টা 5টা
6টা। উপরে লিখবেন প্রথমটা ইয়ার বা ডেট, পরেরটা লিখবেন বিগিনিং ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স, পরে লিখবেন এ ওই যে অ্যানুয়াল পেমেন্ট, এপি লিখলে হবে বা শুধু এ লিখলে হবে। এরপর লিখবেন ইন্টারেস্ট, এরপর লিখবেন প্রিন্সিপাল পেমেন্ট, শেষ ঘরটা হলো ইন্ডিং ব্যালেন্স। এটা কিন্তু শিটে সুন্দর করে লেখা আছে। আমরা রিকোয়ারমেন্ট 1 করতেছি, রিকোয়ার 1 করতেছি, যে অ্যামোর্টাইজেশন শিডিউল বানাচ্ছি। এটা কি অ্যামোর্টাইজেশন শিডিউল লিখে নেবেন, অ্যামোর্টাইজেশন শিডিউল করছি। আমাদের 31 ডিসেম্বর 2012 সালের এই মেশিনটার দাম ছিল 75,000। এখানে দেখবেন 75,000, প্রথম 75,000 টাকা ছিল। একটা কিস্তি দিছি 29,629 টাকা। এখন সুদ হইল এই যে 75,000 টাকার উপর সুদ দিতে হবে, মানে 2 নাম্বার ঘরের উপর সুদের হার কত? 9%। 2 নাম্বার ঘরের উপর 9% ধরবো, 2 নাম্বার ঘরের উপর 9%, মানে 75,000-এর 9% যা আসে 6,750 টাকা। প্রিন্সিপাল বের করার নিয়ম 3 - 4, 3 - 4। এই ঘরটা না করলে হবে, এটা বোঝার জন্য দিছি। অর্থাৎ 29,629 থেকে 6,750 বাদ দিব, 22,879। 6 নম্বর ঘর বের করার নিয়ম 2 - 5 আসতেছে হলো 52,121 টাকা। প্রথম লাইনে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি আরেকবার বলি, বেসিকটা একটু বলে দিই, বাস্তবে বোঝেন। 75,000 টাকা দিয়ে একটা ভাড়া নিয়েছেন মেশিন, এই এখন বা একটা ঋণ নিয়েছেন 75,000 টাকা দিয়ে, 29,000 টাকা ব্যাংকে যায় কিস্তি দিলেন, কিস্তিতে 29,000 দিলেন। এই 29,000 টাকার মাঝে সুদ কত টাকা? 6,750 টাকা। কীভাবে বেরিয়েছে? যে 75,000 টাকা 1 বছর আগে নিয়েছেন, 1 বছরের সুদ 9%, কত আসে? 6,750 টাকা। তো 29,000 টাকার মাঝে 6,750 টাকা যদি সুদ হয়, আসল হবে 22,879 টাকা। তাহলে আপনি সুদ দিলেন এটা, আসল দিলেন এটা। এই যে আসলটা, সেই লোক আসল কত পায়? 75 থেকে আসল দিয়ে দিলেন 22,000, তাহলে রয়ে গেল কত? 52,121। যারা বেসিক বুঝতে চাইছেন, বেসিক বুঝাই দিলাম। বুঝতে না পারলে আরেকবার দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আর যার বেসিক বোঝার দরকার নেই অনেকের, তারা এই যে উপরের লাইনটা মনে রাখবেন, যে এই ঘরটা কেমন বের করতে হয়, এই ঘরটা কেমন বের করতে হয়, এই ঘরটা কীভাবে বের করতে হয়, তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে। এখন 2013 সাল, 31/12/2013। জি বল। হ্যাঁ বলেন। হ্যাঁ, 1 তারিখে ওইটা একটা শিডিউলের নিয়ম। ওই শিডিউল দিয়ে যে অঙ্ক করেন, আপনার জন্য পেজ লাগবো। আমি ধরেন 20টা বই দেখে যেই নিয়মে করলে ছাত্ররা সহজে মনে রাখতে পারবে, সেই নিয়মটা খুঁজে বের করছি। আপনার বইয়ের নিয়মে যে আমি অঙ্ক করাইতে যাই, তাহলে এইটা যে সহজ নিয়ম, এটাই বুঝতে পারতেছেন না, বারবার প্রশ্ন হচ্ছে। ওই নিয়মে যে করাই, হ্যাঁ হ্যাঁ, সিস্টেম ঠিক আছে, ওই নিয়মে করলে হবে, কিন্তু আমি আপনাকে কি সহজটা শেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি বুঝতে পারছেন যেটা বুঝাইছি? হ্যাঁ, অঙ্ক কিন্তু মিলবে, এইভাবে করলেও মিলবে, ওইভাবে করলেও মিলবে। আচ্ছা, এই যে 52, এই 52,000কে ফার্স্টে আবার লিখতে হবে। কিস্তি তো সবসময় 29,629 টাকা দিব, 3 বছরই দিব, এটা পরিবর্তন হবে না, সেম টু সেম থাকবে। প্রতি বছর 3 বার 3টা কিস্তি দিব। 2014 সালেও এই কিস্তিটাই দিব। এখন ইন্টারেস্ট বের করতে হলে কি করতে হয়? 2-এর উপর 9%, মানে এই টাকার উপর 9% করব, আসবে হলো 4,691 টাকা। 2-1 টাকা কম বেশি হতে পারে, এটা কোনো সমস্যা না, সুদের টাকা। 5-10 টাকা কম বেশি হলেও কোনো সমস্যা নেই। 3 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘর বাদ দিলাম, এটা চলে আসলো। এখন 2 নাম্বার ঘর থেকে 5 নাম্বার ঘর বাদ দিব,
চলে আসবে 6 নম্বর ঘর। এটা আবার সবার প্রথমে নিয়ে আসতে হবে। দেখবেন আপনার বইতে যে নিয়মে করাইছে আমারটাও একই নিয়ম হয়েছে, আমি একটা ঘর উপরে বাদ দিয়ে করছি আর কি। যাই হোক, শুধু উপরে একটা ঘর এক্সট্রা ছিল। হ্যাঁ, একটা এক্সট্রা ছিল, বিগিনিং এর ঘরটা উপরে করে ফেলছে, 5টা ঘর করে করছে। আবার দেখবেন একটু পরেই আরেকটা অঙ্কে যাবেন, এই নিয়মে করছে, আবার আরেকটা অঙ্কে যাবেন আরেক নিয়মে করছে। এবং সবগুলো নিয়ম কিন্তু আপনার মুখস্থ করা সম্ভব না। আমি যে নিয়মটা দিচ্ছি এই নিয়ম দিয়ে আপনি সবগুলো অঙ্ক করতে পারবেন। এখন ইন্টারেস্ট বের করার নিয়ম জানি কি 2 এর উপর 9%, কিন্তু না, শেষ বছর লাস্ট ইয়ারের জন্য নিয়ম আলাদা। লাস্ট ইয়ারের জন্য সবসময় লাস্ট ইয়ার, যে বছরে আমার সম্পদের কিস্তি দেওয়া শেষ হয়ে যাবে, যে 3 বছর আমাদের সম্পদ শেষ না, লাস্ট ইয়ারের নিয়ম হলো 3 - 2। এটা কোন সব সময় না, যখন আমি কি করব, লাস্ট ইয়ারের সুদ বের করব, সেটার নিয়ম। এখন যদি লাস্ট ইয়ারে গিয়ে আপনি ওই যে এই পার্সেন্ট করে করেন নাকি আগের নিয়মে করেন, তাহলে অঙ্কটা মিলবে না, শেষে 10-20 টাকা কম বেশি হতে পারে। এই জন্য লাস্ট ইয়ারে এই ফর্মুলা ব্যবহার করবেন। দেখেন আমার এখন এন্ডিং ব্যালেন্স 0 হয়ে গেছে, আর সম্পদের মূল্য কোনো কিছু থাকলো না। আশা রাখি আপনারা এই অংশটা বুঝতে পারছেন। শিডিউল মানে আমি 1 নাম্বার রিকোয়ারমেন্টে করে ফেললাম। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর অঙ্ক করতে হলে অবশ্যই, বা 1 এর অঙ্ক করতে হলে, আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, আপনাদের যে মেজর সাবজেক্ট অ্যাকাউন্টিং, এই অঙ্কগুলো করতে হলে ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে। অনেকে দেখা যায় লাইভে প্রথমে থাকে 50 জন, পরে কমতে কমতে 10 জন হয়ে যায়, কারণ ধৈর্য নাই। তারা কি ফেল করবে, তাদের ধৈর্য নাই। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে শিডিউলে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কোয়েশ্চেন আছে কোনো? আচ্ছা, এখন বলছেন নেচার অফ লিজ। এটা তো ফার্স্ট টেবিলে, এটা কি নেচার, ক্যাপিটাল লিজ। 2টা পয়েন্টে বুঝতে পারছি। একটা পয়েন্ট হলো 75% মেয়াদ আপনার থাকতে হবে। এই মেশিনটা 3 বছর সারা জীবন চলবে, 3 বছর, এর মধ্যে আমি 75% সময় যদি লিজ নিয়ে নিই, অর্থাৎ 3 বছরের 75% যদি এত বছরের জন্য লিজ নিতাম, তাহলেও ক্যাপিটাল লিজ। এটার চেয়ে যদি কম নিতাম, তাহলে এটা কি অপারেটিং লিজ হতো। এটা হলো 1 নাম্বার ফর্মুলা বের করার, যে কি ধরনের লিজ। 2 নাম্বার ফর্মুলা লিজ বের করার, নন ক্যান্সেলেবল চুক্তি। ক্যান্সেলেবল চুক্তি মানে অপারেটিং লিজ, নন ক্যান্সেলেবল চুক্তি কন্ট্রাক্ট হলো ক্যাপিটাল লিজ। 2টা বৈশিষ্ট্য যেহেতু আমার মিলে গেছে, আমি এটার কমেন্টে লিখব এটা একটা ক্যাপিটাল লিজ। প্রশ্ন করছে কি, দ্য নেচার অফ দ্য লিজ, দ্য নেচার অফ দ্য লিজ ইজ ক্যাপিটাল লিজ। এতটুকু লিখে দিলেই নাম্বার আমার পেয়ে যাব। কোয়েশ্চেন আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি 2টার রিকোয়ারমেন্টের উত্তর হয়ে গেল নেচার অফ দ্য লিজ ইজ ক্যাপিটাল লিজ। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক করতে চাইছিলাম। এখন 15 মিনিটে ওই অঙ্কটা শেষ হবে না, কারণ হলো এরপরে তো আবার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 ক্লাস আছে। আর প্রথম দিন যদি কঠিন 2টা করায় ফেলাই, পরে দেখা যাবে আপনাদের বুঝতে কষ্ট হবে। আজকে যেহেতু বেসিক অনেক আলোচনা হলো, তাই নেক্সট ক্লাসে আমরা ওই 13 সালেরটা করবো না, নাকি করাই দিব? আচ্ছা, করাই দিলে করাই দিই। আচ্ছা, আগায় থাকলো আর কি। আচ্ছা, বের করেন NU 2013। NU 2013 লিমো কর্পোরেশন বা কোম্পানি, এটা বের করে ফেলেন সবাই।
ছোট প্রশ্ন হিসেবে হয়তো আছে। তাহলে কি বলে, আপনাদের টাইম শেষ হয়ে গেলে নতুন করে আবার লিঙ্ক দিব। জুমের লিঙ্কে ঢুকে পড়েন। লিমো কর্পোরেশন সাইন এ 10-year non-cancelable lease agreement. Non-cancelable শুনে বুঝতে পারছি এটা ক্যাপিটাল লিজ। আচ্ছা, of the lease and equipment for IDLC. The information pertain to the lease are as follow. লিমো 10 বছরের জন্য একটা লিজের চুক্তি করছে। তাহলে এন এর মান 10 বছর। নন ক্যান্সেলেবল বলতে আমরা বুঝে গেছি এটা ক্যাপিটাল লিজ, আইডিএলসির কাছ থেকে নিচে কিছু তথ্য দেওয়া আছে। প্রথম বলতেছে ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট 90,000, 90,000 টাকা। কিস্তির পরিমাণ কত? 90,000। আবার এটা বিগিনিং মানে আগে ভাগে দিতে হবে, অ্যাডভান্সের অঙ্ক একটু আলাদা। আচ্ছা, বিগিনিং ইন জানুয়ারি 1, 2012। কিস্তিটা প্রথম দিনে দিতে হবে, যেদিন আমি লিজ নিব। এটার নিয়ম আছে আলাদা, আমি শিখাবো। দ্য ফেয়ার ভ্যালু অফ ইকুইপমেন্টের দাম হলো 5,50,000 টাকা, এটা বলে দিচ্ছি। তারপরে বলতেছে দ্য এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য ইকুইপমেন্ট ইজ 10 year উইথ আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু টাকা 10,000। সেলভেজ ভ্যালু বলতেছে একটা আছে গ্যারান্টেড মানে এটা আমার অঙ্কে আসবে, আর আনগ্যারান্টেড মানে এটা আমার অঙ্কে আসবে না। তাহলে এখানে আনগ্যারান্টেড বলছে, তার মানে এটা আমাদের অঙ্কের প্রয়োজনীয় না। এখন এখানে কোনো কিছু তথ্য নাই, সেলভেজ ভ্যালু এখানে লিখলেও হবে, না লিখলেও হবে। তারপরে বলছে লিমো বোরোয়িং রেট 12%, সুদের হার 12%। মানে আমার 5টা তথ্যই দেওয়া আছে। সেলভেজ ভ্যালুর তথ্যটা বাধ্যতামূলক না, অঙ্কে দেওয়া থাকলে লিখবো, না দেওয়া থাকলে লেখার প্রয়োজন নাই। তাই এই 4টা তথ্য, লিজটার দাম, কত বছরের অঙ্ক, এবং কয় পার্সেন্ট লিজ, এবং আপনার কিস্তি কি কত দিনের, এই তথ্য 4টা আপনার থাকতে হবে অঙ্কে। যেহেতু 4টা তথ্য দেওয়া আছে, আমাদের ক্যালকুলেশনের প্রয়োজন নেই, প্রথমে সূত্র লেখার প্রয়োজন নেই। প্রথম প্রশ্ন বলছে অ্যামোর্টাইজেশন শিডিউল করো। অ্যামোর্টাইজেশন শিডিউল করবো আমরা। এটা ছিল কি প্রিন্সিপাল পেমেন্ট এন্ডিং ব্যালেন্স। যেহেতু বিগিনিং বলা আছে, বিগিনিং এর শিডিউল এইভাবেই করব, কিন্তু এখানে তারিখ দিতে হবে 1 কত সাল, সাল তো এনে দেওয়া নাই। আচ্ছা, সাল হ্যাঁ আছে 2012। বিগিনিং ব্যালেন্স প্রথমে ছিল 5,50,000 টাকা। কিস্তি হলো 90,000 টাকা। সুদ আমি আজকের দিনে লিজ নিছি, আজকে আবার সুদ কিসের? একদিনের তো সুদ হয় না, সুদের টাকা শূন্য হবে। প্রিন্সিপাল পেমেন্ট এটা থেকে এটা বাদ দিব, আসবে হলো 4,60,000 টাকা। সরি, এটা থেকে এটা বাদ দিব, 90,000 আসতেছে। এটা থেকে এটা বাদ দিব, 4,60,000 আসতেছে। বিগিনিং বললে এইভাবে করতে হবে, 1 তারিখ দিয়ে ইন্টারেস্টের ঘর শূন্য দিবে। এখন আবার আগের মতো 4 লক্ষ, এখানে 31/12 বছর শেষ, 4,60,000 কিস্তি দিব 90,000। এবার এটার উপর কয় পার্সেন্ট সুদ? 12% সুদ ধরতে হবে বলে দিচ্ছে। 12% ধরলাম, আসলো 55,200 টাকা প্রিন্সিপাল পেমেন্ট। অর্থাৎ এই 90,000 থেকে 55,000 বাদ দিলাম, 34,800। এটা থেকে এটা বাদ দিলাম, আসতেছে 4,25,200। এটা আবার এখানে নিয়ে আসবো 31/12/2013 সাল।
তাহলে এখানে আসতেছে 4,25,200। কিস্তি তো সবসময় 90,000ই হবে। ইন্টারেস্ট 12% কার উপর? এটার উপর 51,024 টাকা, 38,976 টাকা, 3,86,024 টাকা। এটাকে আবার নিয়ে আসতে হবে 31/12/2014। কিস্তি তো সবসময় 90,000 টাকাই হবে। সুদ আসতেছে 46,000, পেমেন্ট আসতেছে 43,000, শিডিউল বানানো শেষ। অঙ্কে বলছিল প্রথম 3 বছর, এই যে 1 বছর 2012, 2013, 2014, ঘর 4টা হইলো, কারণ কি বছরের প্রথমে একটা কিস্তি দিছি, এই জন্য ঘর হয়েছে এটা 4টা। কিন্তু আমার অঙ্ক করতে হবে 3 বছরের, প্রথম 3 বছর করতে বলছে 12, 13, 14। এখন প্রশ্ন, ইন্টারেস্টটা কিন্তু আগের মতো শেষ বছর বের করেনি, কিন্তু এটা শেষ বছর না, 10 বছর শেষ হইলো শেষ বছর। তারা 3 বছর করতে বলছে, আমরা 3 বছর করছি। এখন এই শিডিউলে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। শিডিউল বুঝতে অসুবিধা হয়েছে? জুম স্যার বইয়ে তো একটু অন্যরকম করলো। বইয়েরটা না দেখে আপনি আমার বইয়েরটা করেন, আমি যেভাবে কইছি। এমনি বুঝছেন নাকি এটা? কোন আমার বইয়ের সমাধান আপনার ছবি দিয়ে উঠাই দিব না। তা শিডিউল হয়ে গেল। এখন আপনার বইয়ে দেখেন সুদগুলো ঠিক আছে কিনা। যদি অঙ্কের রাইট ভাবে করে থাকে, নতুন বই হয়ে থাকে, তাহলে এই সুদগুলো ঠিক থাকবে, সুদগুলাই আসল। আচ্ছা, এখন তারা বলছে জাবেদা কইরা দেখাও। এই শিডিউলের প্রেক্ষিতে জাবেদা তৈরি করে দেখাও। 2012 সালের জাবেদা শুধু করবা, অন্য কোনো জাবেদা করার প্রয়োজন নাই। জাবেদা করতে হলে অবশ্যই আমার শীটটা লাগবে। শীটের মাঝে সুন্দর করে জাবেদার দেওয়া আছে যে 6টা জাবেদা হয়, সর্বোচ্চ 6টা হয়। 6টার মাঝে আমাদের 4টা লাগে সব সময়, 6টা লাগে না, নিয়মে শীটে যেতে হবে 4টা জাবেদা বুঝতে হলে। আমি এটা মুছে ফেললাম, জাবেদা ঘর করে ফেলতেছি। রিকোয়ারমেন্ট ডি করার জন্য জাবেদা ঘর করতে হবে। তারা বলছে জাবেদা করো, শো দ্য জার্নাল এন্ট্রি ফর দ্য ইয়ার 2012 ইন দ্য বুক অফ বোথ পার্টি। দুই পক্ষেরই জাবেদা করে দেখাও। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আপনি সব নিয়ম এখান থেকে শিখে ফেলবেন। রিকোয়ার 2 করতেছি। জুমের টাইম শেষ হয়ে গেলে আবার লিঙ্ক দিব, আপনার লিঙ্কে ঢুকে পড়েন, অথবা লাইভে চলে যান। অ্যাকাউন্টিং গ্রুপে লাইভ হইতেছে। অনেক একটা লম্বা ক্লাস হয়ে গেল। ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জাবেদার ঘরের লিখলাম। এটা প্রথমে আমি 2টা পক্ষের করতে বলছে। প্রথমে আমরা লিমো কোম্পানির নামে করতেছি। লিমোর হিসাবে তারা 5,50,000 টাকাতে লিজের একটা জিনিস নিছে, এটা 1 তারিখে নিছে। তাহলে লিজের সম্পদ পাওয়া গেল, সম্পদ হিসাব ডেবিট, আর তার দায় সৃষ্টি হলো লিজ লাইবিলিটি ক্রেডিট। লিজ ইকুইপমেন্ট হয় যদি ইকুইপমেন্ট ডেবিট, আর লিজ লাইবিলিটি ক্রেডিট। সম্পদ লিজ নিলেই জাবেদা দিতে হয় 1 নম্বর জাবেদাটা, সম্পদের দাম দিয়ে। কারণ আপনি এই সম্পদ পাইছেন, আপনার নতুন করে দায় সৃষ্টি হয়েছে, 5,50,000 আপনার দিতে হবে। এটা 1 নম্বর জাবেদা। ব্যাখ্যা লিখবেন টু রেকর্ড লিজ লাইবিলিটি। ব্যাখ্যা সমস্যা নাই, যা আছে তাই লিখলে হবে। 2 নম্বর জাবেদা সবসময় কিস্তি যে দিলেন, কত টাকা কিস্তি দিচ্ছেন? 90,000 টাকা কিস্তি দিতে হবে। কিস্তির জাবেদা, নগদ টাকা চলে গেল, লিজ লাইবিলিটি ডেবিট, আর কি দায় কমলো, নগদ টাকা চলে গেল ক্যাশ ক্রেডিট। কত হাজার টাকা? 90,000 টাকা। এক তারিখ কারণ হলো বছরের শুরুতে আমার বিগিনিং এর অঙ্ক, যেহেতু এই জন্য 1 তারিখ নগদ টাকা গেছে, কিস্তি দিতে হয়েছে। এখানে কোনো সুদের জাবেদা হবে না, কারণ 1 তারিখে কোনো সুদ ছিল না আমার ছকটাতে। ছকের মধ্যে যায় দেখেন নাই। এরপরে হলো অবচয়ের জাবেদা দিতে হবে সবসময়, 31/12/2012।
ডিপ্রিসিয়েশন, এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এটা সবসময় দিতে হবে। ডিপ্রিসিয়েশন বের করতে হলে আমাদের 5,50,000 টাকা হলো কস্ট, সূত্র হলো কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই লাইফ। কস্ট অঙ্কে দেওয়া আছে 5,50,000, সেলভেজ ভ্যালু কিন্তু এটা গ্যারান্টি নাই, তাহলে এখানে কিন্তু শূন্য হওয়ার কথা। অনেক বইতে আবার এটা দিয়ে রাখছে ভাগ 10 বছরের মেয়াদ, তাহলে আসতেছে 55,000 টাকা আপনার অবচয়। 4 নম্বর জাবেদা, সুদের জাবেদা দিতে হবে আপনাকে। 31 তারিখে সুদের জাবেদা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। টাকা হলো 55,200 টাকা। শিডিউলের ভিতরে দেখেন 12 সালের সুদ কত আছে, 55,200। এই 4টা জাবেদা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন বা সরাসরি প্রশ্ন করতে পারেন। কোয়েশ্চেন আছে কোনো? জুমের কি? না স্যার। আচ্ছা, এরপর কার্ডটা করতে বলছে LDIDLC কোম্পানিটা করতে বলছে। সে লিজ নিছে, সে লিজ দিছে, লিজ যদি দিয়ে থাকে তাহলে লিজ রিসিভেবল ডেবিট, লিজ ইকুইপমেন্ট চলে গেল না, ইকুইপমেন্ট, শুধু ইকুইপমেন্ট দেখলে হবে, ইকুইপমেন্ট ক্রেডিট। টাকা তো এটাই। এখন এই লোক টাকা দিছে, এই লোক টাকা পাইছে, নগদ টাকা পাইছে, ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট। এখন তার অবচয় যাবে দিতে হবে না, কারণ ক্যাপিটাল লিজে মালিক অবচয় দেয় না। ইন্টারেস্ট তার দিতে হয়েছে, সে পাইছে, তো ইন্টারেস্ট পাইলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর হলো ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। যে লিজ দিছে তার জন্য 3টা জাবেদা, যে লিজ নিছে তার জন্য 4টা জাবেদা। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন। কারো কোনো যদি সমস্যা থাকে সরাসরি কমেন্ট করতে পারেন অথবা জুম দিয়েও প্রশ্ন করতে পারবেন। একজন প্রশ্ন করছে যে 5টা অঙ্ক দিয়ে বেসিক শেখা যায়। হ্যাঁ, আমার লেকচার শিটের অঙ্কগুলো যে আপনার এমনভাবে দেয়া যে 5-6টা অঙ্ক করলেই আপনার বেসিক নিয়ম শিখে ফেলতে পারবেন। এবং এই 5-6টা বেসিক নিয়ম যেহেতু শিখে ফেলছেন, সব অঙ্ক নিয়ম শেখা হয়ে গেছে, সেই হিসাবে দেখা যায় কি যে আপনার পরীক্ষায় যে অঙ্কটাই আসুক না কেন আপনি পারবেন, কারণ কি আপনি তো সব নিয়মই শিখে ফেলছেন। তো সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসের জন্য আপনারা ইচ্ছা করে লাইভেও করতে পারবেন, জুম দিয়েও করতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।